আপনি যদি মসজিদের রাজনৈতিক সভা করেন, কর্মী সভা করেন, আমাদের বক্তব্য হলো ওখানে। এখন যদি আমি মসজিদে গিয়ে বলি বিএনপির জনসভাটা বা তো একটা কর্মী সভা আমার মসজিদের মধ্যে হবে নিরাপদ, এখন আমার নবী কি রাষ্ট্র চালান নাই? পবিত্র জায়গাগুলিকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে তৈরি করবো, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আমার নবী কি সেনাপ্রধান ছিলেন না? আবু বকর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? সেনাপ্রধান ছিলেন না? তারা তাদের বিচারালয়টা কোথায় ছিল বলেন তো? যেটা বললেন যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা, তো এই জায়গাগুলি হয়েছে কি, আসলে আমি মোশাররফ ভাইয়ের দোষ দিই না, এটা হলো আমাদের দেশে ব্রিটিশের কারণে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে হোক, এটা একটা ইনফরমেশন ছড়িয়ে আছে যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা। এটা হলো ধর্মনিরপেক্ষতাবাদীদের উদ্ভূত একটা জিনিস। আমার নবী কি রাষ্ট্র চালান নাই? আমার নবী কি সেনাপ্রধান ছিলেন না? আবু বকর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? সেনাপ্রধান ছিলেন না? তারা তাদের বিচারালয়টা কোথায় ছিল বলেন তো? মদিনার বিচারালয় মসজিদে নববীর আপনার মেম্বারই ছিল, মেহরাবই ছিল, ওখান থেকে রাষ্ট্র পরিচালনা হইতো, ওখান থেকে সবকিছু হইতো। এটা হয়েছে কি, যখন আমরা ইসলামী রাজনীতি, ইসলামটাকে আমরা আসলে হয়েছে এদেশে মানুষ আমরা ইসলামটাকে বুঝতে ভুল করছি। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইসলামী জীবন ব্যবস্থাটা এমন, ইসলামের মধ্যে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, ব্যবসায়িক নীতি আছে, অর্থনীতি আছে, সব আছে, কিন্তু এটা আমাদের শিক্ষা ব্যবস্থা করেছে কি আমাদের এটাকে ডিফার করে দিয়েছে। ফলে আমরা ধারণা করি, যেমন মোশাররফ ভাইয়ের কনসেপ্ট যে ইসলাম, রাষ্ট্র এবং ধর্ম আলাদা, এটা ওনার জ্ঞান থেকে বলেছেন, আসলে কিন্তু প্র্যাকটিক্যালি তা নয়। আমাদের নবী বা ইসলাম, যাকে আমরা সবাই সম্মান করি, আমাদের ইসলামটা হলো পরিপূর্ণ, এখানে সবকিছুই আছে। তো আপনি সবকিছু হয় আমরা মানতে পারি, কেউ মানে কেউ মানে না। এখন যদি মসজিদে কেউ কোরআনের তালিম করে, তাহলে অবশ্যই সেটা করতে দিতে হবে, শুধু জামাত না। আমি তো বলি বিএনপিরও মসজিদ ভিত্তিক কোরআনের তালিম করা উচিত। তারাও যদি মসজিদ ভিত্তিক কোরআনের তালিম শুরু করে, তাহলে এটা তাদের কর্মীর জন্য এই ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি মসজিদের রাজনৈতিক সভা করেন, কর্মী সভা করেন, আমাদের বক্তব্য হলো ওখানে, যদি সেখানে ইসলাম থাকে, মনে করেন ইসলাম আলাদা। আপনি ইসলামের কথা বলে লাস্টে আমাকে বললেন যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আগামী দিনে রাষ্ট্রের এইটার জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন, তাহলে কি ইসলামের ওই যে উদ্দেশ্যটা কি আমি কাজ করলেন সেটা কি থাকবে? দেখেন, আমরা যে রাজনীতিটা করি, আমরা আসলে হয়েছে কি, বাংলাদেশে অনেকগুলি মিস ইনফরমেশন আছে। যেমন আমি যদি বলি ভাই আপনার জীবন কতটুকু মনে করেন, দেখবেন একজনে বলবে ভাই আমার জীবন তো 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু ইসলামের কনসেপ্ট এটা না। আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা 50 বছর লাইফকে সৌন্দর্য করার জন্য রাজনীতি করি না। আমরা বলি ইহকাল এবং পরকাল। আমার রাজনীতিটা হলো ইহকাল এবং পরকাল উভয়কালের জন্য। আমি একটা প্রশ্ন শেষ করি, ইসলামী রাজনীতি মসজিদে করা যাবে কিনা? আমরা তো মনে করি আমরা নামাজও যে জন্য পড়ি, আমরা রাজনীতিটা ওজন্যই করি, একই কারণে করি। আমি একটু নামাজ যদি মসজিদে পড়া যায়, রাজনীতি করা যায় মসজিদে। এখন আমি একটু জামাত ইসলাম ইসলামী দল, আমি একটু সম্মান রাখিয়ে বলি, কারণ আমাদের রাজনীতি, আপনার শব্দটা কিন্তু রাজনীতি। এখন যদি মনে করে হিন্দু কমিউনিটির কেউ অথবা খ্রিস্টান কমিউনিটির অথবা উপজাতি যারা আছে, তারা আমার মসজিদে মিটিং করতে যায়, আমি কি দেবো? তাদের কি সে অধিকার আছে? আপনি তো আমার তো রাষ্ট্র, আমার সবার তো আমাকে তো রাজনৈতিক কর্মসূচি সবাই তো আলাদা উপাসনালয়, আমি যদি করতে চাই আপনি কি দেবেন? এটা তো দেওয়ার সম্ভব কিনা? তাহলে আপনি কেন আপনার এই ধর্মটাকে আপনি একটা বিতর্কের মধ্যে ফেলে দেবেন? আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কেন বিতর্কের মধ্যে ফেলে দেবেন? আমাদের বাংলাদেশের জায়গার কি অভাব আছে? আপনাকে তো মসজিদ ভিত্তিক রাজনীতি না করার পক্ষে, এটাই। ধন্যবাদ। না, আপনাকে দেখতে হবে মসজিদের কাজ কি। আপনি ইসলামে পড়েন, স্টাডি করেন, মসজিদে কি কি কাজ করা যাবে আপনি সেটা অধ্যয়ন করেন। সেখানে ইসলামী রাজনীতিটা যদি মসজিদে করা যায়, ইসলামের কিছু নীতি আছে না? আপনি মাদ্রাসা কিভাবে চলবে, ইসলামের নীতি আছে না? ইসলামী শিক্ষা কিভাবে, তার নীতি আছে না? আপনি মসজিদ পরিচালনার যে নীতি, সেই নীতিটা আপনি পড়েন, স্টাডি করেন, সেখানে দেখবেন যে ইসলাম সংশ্লিষ্ট হিন্দুদের আমার কোরআন নিয়ে আলোচনা হবে, আমার হাদিস নিয়ে আলোচনা হবে, ইসলামী বিষয় নিয়ে আলোচনা হবে, এ ব্যাপারে তো কারো কোনো দ্বিমত। তাহলে কোন দল যদি কোরআন নিয়ে আলোচনা করে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সেটা তো হয় না, সেটা তো হয় না, সেটা তো হয় না। আচ্ছা, আমি একটু যেতে চাই মোশাররফ ভাই, আমার কাছে সময় খুবই কম, সামনে নির্বাচন, প্রস্তুতি কেমন? যদি বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো আপনাদের ছাত্র দলের যে একটা ভরাডুবি, সামনে আসলে কি করবেন? সামনে না, আসলে ছাত্রদের রাজনীতির ব্যাপারে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি, দীর্ঘ 15টি বছর একটা ফেসিস্ট সরকার ক্ষমতা ছিল এবং তাদের ছাত্র সংগঠন দৈত্যের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে রেখেছিল, এবং তাদের সাথে একটা বিশেষ সংগঠন তাদের সাথে মিশে কিন্তু তারা রাজনীতি করেছে।
আজকে 5ই আগস্ট আবার শুধু জামাটা চেঞ্জ করছে। ওই যেমন আপনারা দেখবেন ওই যে ইউটিউবে কিছু একটা দেখছে, একটা লোক মানে ওই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, এর মধ্যে ছেলেরা যখন মারা শুরু করছে মাথার টুপিটাকে আগে ছিলাম আমি আমুলিক, এখন এলাম আমি জমাত। আচ্ছা, এইরকম একটা গ্রুপ কি ছিল। এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছে, জি, স্পষ্ট তো বলা হয়েছে সে ছাত্রলীগের রাজনীতি করেছে, এখন সে ছাত্র শিবিরের লোক হয়ে গেছে। অর্থাৎ শিবিরকে তো কেউ দেখতে পারতো, তারপর শিবির বলার পরও ভোট দিচ্ছে কেন ওদের? ভোট দিচ্ছে মানে এই যে 5 তারিখের পর আপনি দেখবেন খুব কৌশলে এখানে একটা কিছু ঘটনা, কোনো ক্যাম্পাসে রাজনীতি চলবে না, মানে কৌশলে হার মেনেছে ছাত্রদল। কৌশল, এটা হলো অপকৌশল, নট কৌশল। এবং আপনি দেখবেন এই যে আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি দেখেন, সেখান থেকে রাজশাহী দেখেন, চিটাগাং দেখেন, না না না, কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে, আপনি এটা লক্ষ্য করবেন। যেমন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল ভালো করে নাই, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটি কিন্তু তারা ডাকসুতে হলে অনেক সিট পেয়েছে। হ্যাঁ, তো সুতরাং আপনার এই যে একটা মোহ অথবা এই যে একটা অপকৌশল, এই কৌশলটা থেকে ছাত্ররা নিশ্চয়ই বেরিয়ে যাবে। কিন্তু আগামী সেই ক্ষেত্রে আপনাদের এমন মনে হচ্ছে না যে আসলে জেনজি যারা বা যাদেরকে বলি যে ইউনিভার্সিটি কেন্দ্রে যে শিক্ষার্থীগুলো, এই শিক্ষার্থীদের কাছে ছাত্রদল তাদের আদর্শ পৌঁছাতে পারছে না? ছাত্রদল তো ঢুকতেই পারেনি, তাহলে আদর্শ কিভাবে মানে 1-2 বছরও পারে না, ঢুকতে দেয়নি। ঢাকা ইউনিভার্সিটি আপনি মনে আছে ছাত্রদল কমিটি দিয়েছিল, প্রশাসন বলেছে না এখানে কোনো রাজনীতি চলবে না, অথচ ছাত্র শিবির প্রত্যেকটা হলে হলে মিছিল করছে, মিটিং করছে এবং প্রশাসনের ছত্রছায়া, সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। জি, এলাকাগুলোতে এখন কি মনে করছে? এলাকাগুলি মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। আপনি যদি দেখেন বাংলাদেশে এখন যদি মূল ভাইটাল যে রাজনৈতিক দলগুলি, যেমন আপনি যদি আপনার প্রতিনিয়ত দেখেন বাংলাদেশ জাতীয় বিএনপি একটা নির্বাচনী জনসভা মাঠে নিয়ে নেমে গেছে, আপনারাও আপনার মিডিয়া দেখান, ইসলামী আন্দোলন নেমে গেছে, জামাত নেমে গেছে। সুতরাং মাঠটা প্রস্তুত নির্বাচনের জন্য, এখন হলো আপনার দিন ঘন্টা, মানে বিশ্ববিদ্যালয়ের প্রভাবগুলো ওখানে গিয়ে না এইগুলির সাথে একটু যেতে চাই। আসলে শিবিরের কৌশলের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো জিতছে, বিষয়টি কি এমন কিনা আমি যদি একটু বিশ্লেষণ করি? কৌশলের চাইতে মূল বিষয়টা হলো কি, মানুষ মানে আগে আমি তো বললাম যে আগের যে রাজনীতিটা হয়েছে বাংলাদেশে, আসলে এখন যারা বয়োজ্যেষ্ঠ ওনারা চান কিনা আমরা জানি না, তারাও পরিবর্তন চান এবং জেনজিরা তো অবশ্যই পরিবর্তন চায়। তারা তো বিশ্বকে দেখে, তাই না? যে দেখতেছে একটা ছেলে বাংলাদেশে পড়াশোনা করছে, সে দেখছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে আমার কেরিয়ারটা কি হচ্ছে, আমি যদি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি পড়ি সেখানে আমার কি হচ্ছে, কেন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না? তো ফলে হয় কি, মানুষেরা তারা অ্যানালাইসিস করে, ডাটা অ্যানালাইসিস করে, সব কিছু অ্যানালাইসিস করে, তারা দেখেছে যে আসলে আদর্শিক যে আমাদের যে কিছু কিছু দল যে আদর্শ নিয়ে আছে, ওই আদর্শকে তারা গ্রহণ করতে পারছে না। যদি আমরা নতুনভাবে জেনজিদেরকে আমরা তাদের সামনে যদি উপস্থাপন করতে না পারি আদর্শ এবং শান্তি শৃঙ্খলা উন্নয়ন, হ্যাঁ, তাদের অধিকার, এগুলো যদি আমরা উপস্থাপন করতে না পারি, তারা আপনাকে ভোট দিবে না। ওরা তো গুপ্তভাবে থেকে কাজ করেছে ওখানে বিশ্ববিদ্যালয়গুলোতে। গুপ্ত আর ওপেনিং এর কিছু নাই। বিষয়টা হলো যে আমরা দেখেছি যে আসলে মোশাররফ ভাই আছেন ছাত্রদলের বা আমি তো এখনো বলি বিএনপির, আমি সমালোচনা করছি এজন্যই যে এটা থেকে যদি তারাও কিছু শিক্ষা নেয়, হওয়া উচিত, তাদের চেঞ্জ হওয়া দরকার। কিছু কিছু তারা বক্তব্যে চেঞ্জ হয়েছে। আপনি দেখেন তারেক রহমানের যে বক্তব্য এসছে বিবিসিতে, আমি সেখানে পড়ে দেখলাম যে সেখানে মানে আশা জায়গা নিয়ে দেখেন দুর্নীতির ব্যাপারে তিনি কিন্তু কঠোর কোনো কথা বলতে পারেন নাই। এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। দুর্নীতির ব্যাপারে তিনি বলেছেন যে আমরা চেষ্টা করব যেন বিশ্বে আমাদের এটা উন্নত হয়, কিন্তু আমার নেতা তো এই কথা বলতে হবে যে আমি 1 পয়সা দুর্নীতি করি নাই, করব না, আমি কখনো বরদাস্ত করব না। এটা কেন বলতে পারেনি বলে আমি জানি না, সেটা অতীতের কারণে হোক কিংবা দলীয় কোনো দুর্বলতার কারণে হোক, আপনি এটা কিন্তু বলতে পারছে না। তো ফলে এ কারণে মানুষ হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা মনে করি আগামীতে বাংলাদেশ পরিবর্তন চায়, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, যারা আদর্শ নিয়ে কাজ করবেন তাদেরকে দেশের মানুষ গ্রহণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সে আদর্শ বা ইসলামী দলগুলো হয়তো সে আদর্শটাই জনগণের সামনে প্লেস করতে চায়। এখানে মাসুদ ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত। উনি একটা বিশেষ বিষয়টাকে ওখানে সামনে টেনে নিয়েছে। অথচ আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলি আপনারা জরিপ করছেন, বাংলাদেশে 84% মানুষ তারেক রহমানের এই বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছে। এবং শুধু একটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু এটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। উনি জনাব তারেক রহমান সাহেব বলেছে রাষ্ট্রীয় এই কাঠামোকে যদি আমরা পরিবর্তন করতে পারি, দুর্নীতি অটোমেটিক এখান থেকে
সে বিদায় নেবে, সে তো আর ওখানে থাকার মতো কোনো সুযোগ নাই। যদি আমি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, আমি যদি প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমি যদি জনগণের ইচ্ছাটাকে প্রতিপালন করতে পারি, আমি যদি আমার সাংবিধানিক অধিকারগুলি জনগণের জন্য নিশ্চিত করতে পারি, তারেক রহমান সেখানে আরেকটা কথা বলেছেন যে বিএনপি সরকার সময় সাংবাদিকদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন দলটি বাধাতে সময় তারেক রহমান। গতকালকে আমরা দেখলাম বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধর করা হয়েছে এবং 3 জন সাংবাদিক আহত হয়েছে। তাহলে তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিফলন তো হচ্ছে না। আমি একটা কথা বলি, আমি ইতিমধ্যে দেখবেন যে গতকালকে এটা নিয়ে আমাদের মহাসচিব বিবৃতি দিয়েছে এবং ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করে দিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি করেছে না, আমি বলি নিচ্ছে এবং কোন ব্যক্তির দায় কিন্তু জাতীয়তাবাদী দল নেবে না। সুতরাং যারা বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে না, এখন ঘটনাটা কি ঘটেছে, কি কারণে, এটা যদি আপনি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট না হলে তো আপনি বুঝবেন না। এটা কি কোনো গণমাধ্যমের কোন সংবাদ নিয়ে না ব্যক্তি কোনো বিষয় নিয়ে? মাহমুদুর রহমান তো বলেছেন, আমাদের সম্পাদক, তিনি বলেছেন যে বিএনপির আক্রোশ আছে আমার দেশের উপর। না, সেইটা তো এক একটা হাউসের তো এক এক ধরনের আইডিওলজি আছে, আছে, সেটা আলাদা, সেটা যে বলতেই পারে। যেমন আপনার ইচ্ছায় মনে আছে নিচে এখন বিটিপি কে যদি আপনি বলেন আওয়ামী লীগের আমলে যে এটা অন্য বিরোধী দলের রাজনীতিকে সার্ভ করবে, এটা কি বিশ্বাসযোগ্য করার কোনো সুযোগ আছে? তো নানা মিডিয়ার নানা এজেন্ডা থাকে, আপনাকে এটা ভালো করে জানেন আপনি। সেই এজেন্ডা থেকে কতটুকু গণমাধ্যমগুলি মুক্ত হতে পেরেছে, এইটাও কিন্তু আগামী দিনের জন্য বিরাট চ্যালেঞ্জ। বলছেন এখন সত্য কথা বলতে গেলে মাহমুদুর রহমান বলতে পারে ইন্ডিভিজুয়াল, সে একটা ব্যক্তি এবং সে একটা প্রতিষ্ঠান চালায়, সুতরাং তার প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটির সম্বন্ধে সে বলবে, এটাই স্বাভাবিক। মানে সাংবাদিকদের হামলাটা আপনারা তেমন গুরুত্ব দিচ্ছেন না? আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি, আমরা দিচ্ছি। আপনি দেখেন বিবৃতি দেওয়া হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে এবং আমাদের স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে এইটার বিরুদ্ধে যারা যদি অভিযুক্ত প্রমাণিত হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ।